হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং এই ভিডিওতে আরও কিছু আলোচনা করা হবে। তো দেখো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো গিয়ে, দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। মাঝে সাঝে এটা দেয়, কি হবে দেখো। ধরি L1 দৈর্ঘ্যের কোনো লোহার দণ্ডে উষ্ণতা T1 থেকে বাড়িয়ে T2 করা হলে দণ্ডটি অন্তিম দৈর্ঘ্য হয় L2। দেখো তো এইটুকু বোঝা গেল কিনা। এটা L1 দৈর্ঘ্যের লোহার দণ্ডে উষ্ণতা T1 থেকে বাড়িয়ে T2 করা হলে দণ্ডটির অন্তিম দৈর্ঘ্য হচ্ছে কত? L2। এটা ধরে নেওয়া হলো। আচ্ছা, দণ্ডটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুসারে আলফা ইকুয়ালস টু কি হবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আশা করি এটুকু বোঝা গেল। নেক্সট দেখো, এখানে L2 বাই L2 মাইনাস L1 বাই L1, এটা কি? না, দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এরা এককহীন। ঠিক আছে, মুছে দিলাম এটা। দেখো, যেহেতু L2 মাইনাস L1 বাই L1 দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এককহীন। ঠিক আছে, সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র T2 minus T1 T2 minus T1 বা
উষ্ণতা এককের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। দেখো এই এককটা তো কেটেই যাচ্ছে, তাহলে শুধুমাত্র উষ্ণতার এককটাই 1/T2 - T1, ওটা নিয়ে এককটা হবে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মাঝে সাথে দেয় কিন্তু। এটা মুছে দিলাম, আমরা প্রশ্ন 2 এ চলে যাব। ঠিক আছে, মুছে দিলাম এটা। নেক্সট একটা প্রশ্ন খুব দেয়, প্রশ্ন 2, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝবো? এটাও ইম্পর্টেন্ট। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝবো? মাঝে সাঝে দেয়, এটা দুভাবে হতে পারে, আমরা দুভাবেই দেখাবো টেকনিক, আশা করি তোমরা বুঝতে পারবে। উত্তর দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে একটি লোহার দণ্ডে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে লোহার দণ্ডটি প্রাথমিক দৈর্ঘ্যের লোহার দণ্ডটি প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা এক ধরনের উত্তর। দেখো একভাবে লেখা যায়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে একটি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে লোহার দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ 12 × 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা একরকম ভাবে। বিকল্প একটা উত্তর আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। দেখে নাও বিকল্প উত্তর। বিকল্প উত্তর আগে ওই লাইনটা লিখতে হবে। লোহার
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 into 10 to the power minus 6 per degree Celsius বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ফুট দৈর্ঘ্যের লোহার দণ্ডে দৈর্ঘ্যের লোহার দণ্ডে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যথাক্রমে 12 into 10 to the power minus 6 সেন্টিমিটার বা এই উপরটা মুছে দিলাম বা 12 into 10 to the power minus 6 মিটার বা 12 into 10 to the power minus 6 ফুট দৈর্ঘ্য এত ফুট দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দুটো উত্তর আমরা এখানে বলে দিলাম, দুভাবে লেখা যায়, ঠিক আছে। শেষের যে বিকল্প উত্তরটা আমরা বলছি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 into 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ফুট দৈর্ঘ্যের লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যথাক্রমে 12 into 10 to the power minus 6 সেন্টিমিটার বা 12 into 10 to the power minus 6 মিটার বা 12 into 10 to the power minus 6 ফুট দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ঠিক আছে। আশা করি এই উত্তরটা বুঝেছো, খুব গুরুত্বপূর্ণ, মাঝে সাথে দেয়, ঠিক আছে। মুছে দিলাম এটা। মুছে দেওয়া হলো। খুব দেয় এই প্রশ্নটা, মানে এটা অঙ্ক করতে গেলে মাঝে সাঝে লাগে। প্রশ্ন 3, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে লোহার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে গুলির
মধ্যে সম্পর্কটি লিখো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্কটি লিখো। এটা মাঝে সাঝেই দেয়। দেখো সেলসিয়াস স্কেলে ধরি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ, ঠিক আছে। সুতরাং আলফা সি ও আলফা এফ এর মধ্যে সম্পর্কটি হলো alpha f equals to 5/9 alpha c। খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এটা, এটা মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে আসতে পারে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেয় কিন্তু মাঝে সাঝে। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট চলে যাব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। প্রশ্ন 4 মুছে দিলাম এটা। প্রশ্ন 3 হলো, তাই তো? 4 দেখো কঠিন পদার্থের কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝবো? এটাও দেয় মাঝে সাঝে, সংজ্ঞা হিসেবে আসতেই পারে। দেখো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝবো? সংজ্ঞাগুলো যদি দেখো প্রায় একই রকমের, ঠিক আছে, সামান্য একটু ডিফারেন্স আছে। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করেছিলাম, সেখানে ছিল দৈর্ঘ্যের উপর বেস করে, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র বা ক্ষেত্রফল ইনক্লুড করে দিলেই সংজ্ঞাটা তৈরি হয়ে যাবে। যেমন দেখো কোনো কঠিন পদার্থের একক
একক দৈর্ঘ্য না, একক উষ্ণতা বৃদ্ধি করলে, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক পৃষ্ঠতলের ক্ষেত্রফলে প্রতি একক পৃষ্ঠতলের ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক পৃষ্ঠতলের ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একটা কথা বলি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে সাধারণত বিটা দিয়ে নির্দেশ করা হয়, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে। দেখো এখানে একটা ম্যাথমেটিক্যাল নোটেশন একটু লিখে দিই। ধরি H1 পৃষ্ঠতলের ক্ষেত্রফল যুক্ত কোন কঠিনে উষ্ণতা T1 থেকে বৃদ্ধি করে T2 করা হলে অন্তিম ক্ষেত্রফল হয় H2। যদি ওই কঠিনে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র গুণাঙ্ক বিটা হয়, তবে বিটা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুসারে কি হবে? বিটা ইকুয়ালস টু H2 মাইনাস H1 বাই H1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? এইখান থেকে একটা জিনিস লেখা যায়,
এটাকে আরেকটু এক্সটেন্ড করলে এত পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। আমি শুধু গাণিতিক কিছু অঙ্ক থাকে সেটা করার জন্য এর একটা ফর্ম আছে, কোনাকুনি যদি গুণ করো h2 - h1 এর নিচে 1 আছে, এটার সাথে 1 গুণ হবে, এটার সাথে বিটার সাথে এটা গুণ হবে, বিটা h1 ইনটু t2 - t1। আমরা যদি h1 কে ওপাশে পাঠিয়ে দিই h1 প্লাস হয়ে যাবে, এরকম ভাবে লেখা যায়। এবার একটা কমন নিয়ে লিখলে h2 ইকুয়ালস টু হয়ে যাবে h1 1 প্লাস বিটা t2 - t1। এই ফর্মটাও মাঝে সাথে লাগে, ঠিক আছে। অবশ্যই পরীক্ষায় যদি লিখতে দেয় যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু আমরা এত পর্যন্ত করব। এটা আমি দেখালাম যে এইভাবে এটা করা যায়। আশা করি এটা বোঝা গেছে। একই প্রশ্ন এখানেও হতে পারে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককে ক্ষেত্রফলের কোনো একক থাকে না, কিন্তু শুধুমাত্র কি উষ্ণতার একক থাকে কেন, এরকম প্রশ্ন দিতে পারে। এর একক মাত্রা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা যা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরও একক আর মাত্রা তাই, ঠিক আছে। আমি শুধু প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা আশা করি এখান থেকে করতে পারবে। 4 নম্বর প্রশ্ন হয়েছিল 5। দেখাও যে এগুলো নিজেরা করবে, একই রকম টেকনিক, শুধু ওখানে ক্ষেত্রফল h1 h2 দিয়ে হবে, ঠিক আছে। দেখাও যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর, উষ্ণতার এককের উপর নির্ভর করে। এই একটা প্রশ্ন। 6 ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা লেখো। একই জিনিস একই হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরও তাই হবে, ঠিক আছে। 5 হলো, 6 হলো, 7 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দিয়ে লিখি, আলফা। ও ক্ষেত্র প্রসারণ বিটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর কি এটা? দেখো, আমরা জানি যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, এটা একটা রিলেশন, এটা ক্লাস 11 এ গিয়ে প্রমাণ আছে।
এখন দরকার নেই, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি বিটা ইকুয়ালস টু 2 আলফা। দুটোই পসিবল, দুটোই কিন্তু রিলেশন, মাঝে সাথে কিন্তু এমসিকিউ তে দেয়। হ্যাঁ, দেখে নাও। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিও থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বাকি যেগুলো ছিল এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কে যথাযথ ধারণা করতে পেরেছো। আগামী ভিডিওতে আমরা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে।